মৃত্যু ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। পর্ব 1-এর বাকি অংশ। তুমি যে এভাবে দেশে চলে আসবে আর এইভাবে ঝামেলা হবে এটা আমি ভাবতে পারিনি। বুঝতে পারলে আমি আগেই ব্যাপারটা সলভ করে ফেলতাম। আবির, তুই আমায় বাদ দিতে বলছিস? বাহ। তানভীর, আমি ওইভাবে কিছু বলিনি ভাইয়া, যা হবার তো হয়েছে। তুমি যা করেছো এরপর আশা করি আর কিছু হবে না, তাই বলছিলাম ওইসব চিন্তা বাদ দিয়ে একটু রেস্ট নাও। অনেকটা জার্নি করে এসেছো। আবির, আচ্ছা তুই যা, এরপর থেকে আমার ব্যাপারে তোকে যেন কেউ কিছু না বলে এটা সবাইকে বলে দিস। এত বছর বাহিরে ছিলাম, এখন তো আমি বাড়িতে আছি। যার যা কথা সব যেন আমায় বলে সরাসরি, আর আগামীকাল 12টার আগে কেউ যেন ডাকতে না আসে আমায়। তানভীর, আচ্ছা আসছি আমি। এতক্ষণে মেঘে ঢেকে গেছে চাঁদ। অসীম দূরত্বে তাকিয়ে কি যেন ভাবছে ছেলেটা। তারপর রুমে ঢুকে দরজা আটকে ব্যাগ থেকে একটা সিগারেট বের করে বারান্দায় বসে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে ধরে। দৃষ্টি পড়ে দূরে গাছের পাতার ফাঁকে, ল্যাম্পপোস্টের ক্ষুদ্র আলোর দিকে। তার নিচে 2-3টা কুকুর আপন মনে চিল্লাচিল্লি করছে। সিগারেট খাওয়াটা আবিরের নিত্যদিনের অভ্যাস না। যখন সে খুব রাগান্বিত বা চিন্তিত থাকে, বা যখন নিজেকে কন্ট্রোল করার সব শক্তি হারিয়ে ফেলে, তখন সিগারেটের ধোঁয়ার মধ্যে নিজের কষ্ট, রাগ, চিন্তা আর অভিমানগুলোকে উড়িয়ে দিই। সিগারেটে কয়েকটা টান দিয়ে সিগারেটটা ফেলে দিই। তারপর টান টান হয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। মাথার নিচে দুহাত রেখে চোখ বুজল। শেষ হলো 1 মাসও হয়নি, কিন্তু পড়াশোনা যেন 3 গুণ বেড়ে গেছে। অ্যাডমিশন একটা মস্ত বড় যুদ্ধ, যার একমাত্র অস্ত্র হলো পড়াশোনা, তার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে ভাগ্য। এইচএসসির রেজাল্ট কবে দিবে ঠিক নেই, পাশ করবে কিনা তাও জানা নেই, কিন্তু অনিশ্চিত ভবিষ্যতে জন্য প্রস্তুতি আগেভাগেই নিতে হচ্ছে। বয়সের তুলনায় মেয়েটা পড়াশোনায় একটু বেশি এগিয়ে গেছে। 18 বছর বয়সে পা দিল, সবে মাত্র 2 মাস হয়েছে। তার মধ্যে এইচএসসি পরীক্ষা শেষ, কয়েক মাস পরে সে স্নাতক শিক্ষার্থী হতে চলেছে। ভাবতেই কেমন যেন নিজেকে বড় বড় মনে হয়। পড়াশোনা শেষ করে নিজের বিছানায় শুয়েছে, হাতে তার নতুন মোবাইল। কিন্তু করবে কি সে? না আছে ফেসবুক, আর না আছে অন্য কোনো অ্যাকাউন্ট। ইউটিউবে ঢুকে কয়েকটা ভিডিও দেখে মোবাইল রেখে দেয়। শুয়ে ভাবতে লাগে আবির ভাইয়াকে ধন্যবাদ জানানো দরকার, কিন্তু সে তো ভয়ে দাঁড়াতেই পারে না আবিরের সামনে। পুরনো স্মৃতিগুলো ভাবতে থাকে। মেঘ সবে মাত্র 5ম শ্রেণীতে উঠেছিল, বয়সের গণ্ডি 9 অথবা 10 এর মাঝামাঝি। তখন মেঘের একটা বন্ধু হয়েছিল, নাম জয়। ছেলেটা স্কুলে নতুন এসেই বন্ধুত্ব করেছিল মেঘের সাথে। ছোটবেলা পিচ্চিদের বন্ধুত্ব যেমন ছিল, চকলেট শেয়ার করা, টিফিন শেয়ার করা, একসাথে খেলাধুলা করা, একটা সপ্তাহ হয়নি তাদের বন্ধুত্বের। 7 দিনের মাথায় আবির স্কুলে গিয়ে মেঘকে আর জয়কে একসাথে খেলতে দেখে। স্কুলের সবার মাঝখানে মেঘের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়েছিল আর রাগান্বিত স্বরে বলেছিল, তোকে যদি আর কোনো দিন কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে দেখি তাহলে তোর খবর আছে। তারপর বোনকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। একটা বার বোনের দিকে তাকিয়েও দেখেনি, 2 গালে আবিরের 5 আঙ্গুলের দাগ বসে গেছিল। সেই যে থাপ্পড় দিয়েছিল, মেঘ এক জ্বরে পড়েছিল। মেঘ ছোটবেলা থেকে খুব অভিমানী ছিল। ছোট্ট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়নি। কথা বলা তো দূরের বিষয়, আবির বাসায় থাকাকালীন রুম থেকে বের হয়নি মেঘ বালিকা। আবিরও কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট্ট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি বিতৃষ্ণা। 2 বছর পর দেশ ছাড়ে আবির। এই সময়ের মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসত না। আবিরকে দেখলেই যেন ছুটে পালাতো মেঘ। আবির বিদেশ চলে যাওয়ার পর মেঘ আবিরের ভয় থেকে নিজেকে সাবলীল করে আপন মনে রাজত্ব করতে থাকে খানবাড়িতে। আবিরের পাশের রুমটাই তার দখলে চলে আসে। আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমটায় আসতো না।
বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। দুই একবার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই, কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে আবিরও কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি। এত বছর পর ভাই বাড়ি এসেছেন, এখনও দেখা হয়নি তার সাথে। এরই মধ্যে মারপিট করে ফেলেছেন। ছোটবেলায় অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কর্মকাণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে আবিরের কতটা মিল বা মেমিল তা নিয়ে বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই তার। মাথায় একটাই চিন্তায় ঘুরছে ধন্যবাদ জানানো। কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। ভোরবেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। 3 ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়, মিম আর আদিও স্কুলে চলে যায়। মেঘ ঘুম থেকে উঠে 8টায়, রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, মাঝে মাঝে এমনিতেই চলে যায়। 10টা থেকে 2টা পর্যন্ত বাহিরে কোচিং, তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটু খেয়ে ঘুমায়। বিকালে একটু হইচই হই হুল্লোড় করে তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিলে নিয়ে আসে। ঠিক 12টায় ঘর থেকে বের হয় আবির। ধীর গতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভীত স্বরে ছেলেকে জিজ্ঞেস করেন, কিছু হয়েছে তোর বাবা? আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলার চঞ্চলতার ছিটে ফোঁটাও নেই ছেলেটার মধ্যে, এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান। হঠাৎ চোখ পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে। হাতটাও ফুলে গেছে তার অনেকটা। আবির খাবার খাচ্ছে আর তার মা শান্ত স্বরে ছেলেকে বোঝাচ্ছেন, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে 5 বছরের শিশু। সে আগুন পানি চেনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে। খাওয়া শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। মেঘ বাড়ি ফিরেছে 1 ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। খাওয়া শেষ। তানভীর রুম থেকে ছুটে এসে জিজ্ঞেস করে, বড় আম্মু ভাইয়া কোথায়? আতকে ওঠেন মালিহা খান, ও তো 2-3 ঘন্টা আগেই খেয়ে বের হয়েছে। কেন? ইস, মিস করে ফেললাম। মালিহা খান, কেন, কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনাটা কি। তানভীর ভাইকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় আছো? আবির কে যেন বলল, শোনা যায়নি। তানভীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট। বড় আম্মু, কাকিমণি বাহিরে চলো। কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাহিরে। তার পেছন পেছন মিম, আদি, মা, কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল। সবার পেছনে মেঘও গেল সেখানে।